এবং এক্ষেত্রে মেয়েটির বাবা মা, গোটা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষ এবং এন্টায়ার মেডিকেল ফ্র্যাটার্নিটির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের প্রত্যেকের আবেগকে আমরা মর্যাদা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে দেরিতে হলেও প্রকৃত অপরাধীরা সামনে আসবে, কারণ এইটা একটি প্রাতিষ্ঠানিক খুনের ঘটনা। প্রমাণ লোপের কারণে, চক্রকে দৃষ্টির আড়ালে রাখার কারণে এই খুনটা করা হয়েছিল। এই খুনের কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ এই সঞ্জয়কে গ্রেফতার করেছিল। পুরো ঘটনা কলকাতা পুলিশ সলভ করে দিয়েছিল। তারপরে এই সমস্ত এতদিন ধরে কলকাতা পুলিশ কোনো ঘটনাটি সলভ করতে পারেনি। কলকাতা পুলিশ যদি এতটাই তৎপর হতো, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের যদি এই তৎপরতা থাকতো, তাহলে মালদার প্রমোটারকে মারবার পরে সেখানকার সেই কাউন্সিলর এখনো পলাতক কেন? তাকে ধরতে পারছে না কেন? পুলিশ এই কারণেই গ্রেপ্তার করেছিল যে তাকে মানে এসকেপ গোট করে পুরো যারা এই চক্রটা তৈরি করেছিল তাদের যাতে আর একটু সময় দেওয়া যায় সমস্ত প্রমাণ লোপ করার জন্য। যেখানে সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স গায়েব করে দিয়েছে, একাধিক মানুষ সেখানে ভিড় করেছে, প্লেস অফ অকারেন্স অল্টার্ড হয়ে গেছে, সূর্যাস্তের পরে পোস্টমর্টম হয়েছে, পানিহাটি শ্মশানঘাটে দুটি দেহকে সরিয়ে রেখে তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের নেতারা তার দাহ সম্পূর্ণ করে ফেলেছে। তো এটা পরিষ্কার যে প্রাতিষ্ঠানিক খুন। এই খুনের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে শুরু করে গোটা পুলিশ প্রশাসন যুক্ত আছে। সঞ্জয় বলেছে আমি কিছু করিনি, আইপিএসটা যা বলেছিলেন আমি তাই বলেছি, আমি রেপ করতাম, আমি গলায় রুদ্রাক্ষের মালা করেছিলাম, সেটা তো আমাদের ছেড়ে ফেলতে পারতো। রুদ্রাক্ষের মালা পরে, হ্যাঁ এখন আছে, রুদ্রাক্ষের মালা পরে আমি এত বড় পাপ করবো তাই বলেছি। না, এটা পাপ পুণ্যের বিষয়। রুদ্রাক্ষ এর মালা কিংবা কুলের মালা সেটা মানুষ দেখবার বিষয় নয়। আমরা মনে করছি সঞ্জয়ের যদি বিরুদ্ধে যে এভিডেন্স আছে সেক্ষেত্রে তদন্ত, তার বিরুদ্ধে তো তথ্য প্রমাণাদি আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সঞ্জয়কে কেউ সার্টিফিকেট দিচ্ছে না, কিন্তু একা সঞ্জয়ের পক্ষে এই কাজ করা সম্ভব ছিল না। যেভাবে একা জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে এত বড় রেশন দুর্নীতিকে 1 দশক ধরে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, ঠিক একইভাবে আরজি করে একা সঞ্জয়ের পক্ষে ওই মেয়েটিকে খুন করা সম্ভব ছিল না। ডিজির হুঁশিয়ারির পর গোয়ালপুকুর কাণ্ডে এনকাউন্টারে খতম পলাতক জঙ্গি সাজ্জাদ গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই তাকে গুলি দাবি করেছেন জাভেদ শামীম। ভোরবেলায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এনকাউন্টার করে বাংলার পুলিশ তাকে মেরেছে, হত্যা করেছে। এইভাবে যদি একটু আতঙ্কের সৃষ্টি করতে পারে তাহলে মানুষ স্বাগত জানাবে। এমনি তো পুলিশ প্রশাসনের উপরে কোনো আস্থা নেই। দুষ্কৃতীরা মনে করছে সরকারটা তাদের সরকার, তারাই পুলিশের উপরে গুলি চালাচ্ছে। তো অনেকদিন পরে শোনা গেল কোনো এ ধরনের কারোর বিরুদ্ধে পুলিশ গুলি চালিয়েছে। গুলিতে দুষ্কৃতীর মৃত্যু কিছুটা অক্সিজেন সঞ্চার করেছে পুলিশের নিরপেক্ষ ভাবমূর্তি এখনো পর্যন্ত প্রশ্নের মুখে। শুধু তাই নয়, একের পর এক তৃণমূলের যে নেতারা অন্তর্দ্বন্দ্বে খুন হচ্ছেন সেগুলো এবং সেগুলোর তদন্ত নেমে তৃণমূল নেতারাই গ্রেপ্তার হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? না, তৃণমূলই তো তৃণমূলকে মারছে, এটাই স্বাভাবিক। প্রতিক্রিয়ার কারণে কোনো রাজনৈতিক দল যদি কোনো রাষ্ট্র ক্ষমতায় চলে আসে কিংবা কোনো রাজ্যের ক্ষমতায় চলে আসে এবং সেখানে একমাত্র লক্ষ্য হয় বুথে লিড দেওয়া, এবং যেখানে প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া হয় জো জিতা ও সিকান্দার, সেই দলের পরিণতি এটাই হয় যেটা এখন তৃণমূল কংগ্রেসের হচ্ছে। তৃণমূল কংগ্রেস কার্যত দুষ্কৃতীদের কুক্ষিগত হয়ে গেছে। একমাত্র দলের উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে সরকারি প্রকল্পের উপর দখলদারি, সরকারি জমির উপর দখলদারি এবং সর্বোপরি প্রান্তিক মানুষের টাকা হজম করা। মেদিনীপুরে মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় যে 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল তাদের সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে আজকে অধ্যক্ষ, সিএমএইচ এদের সবাইকে সুপারকে ঘেরাও করে রেখেছিল জুনিয়র ডাক্তাররা। এখন বিরাট পুলিশ বাহিনী সেই হাসপাতালে এসে পৌঁছেছে। তো সার্বিকভাবে স্বাস্থ্য দপ্তরকে আড়াল করবার জন্য, স্বাস্থ্যমন্ত্রীর ঘাড় থেকে সমস্ত দায়ভার ঝেড়ে ফেলবার জন্য এবং প্রকৃত অপরাধ কে চাপা দেবার জন্য আজকে নিরপরাধ 12 জন ডাক্তারের বিরুদ্ধে সাসপেনশনের খাড়া নামিয়ে আনা হয়েছে। পুলিশ কি করে এই ঘটনার তদন্ত করতে পারে? কোনো প্রভিশনই নেই পুলিশের এই ঘটনার তদন্ত করার। নেগলিজেন্স নিয়ে যদি তদন্ত করতে হয় তাহলে মেডিকেল কাউন্সিল তার তদন্ত করবে। পুলিশ কি করে এফআইআর করতে পারে? কি করে 10ই ডিসেম্বর 2024 সালে
প্রোডাকশন বন্ধ করবার নির্দেশ দেবার পরেও ওই স্যালাইন কিভাবে বিভিন্ন রাজ্য সরকারি হসপিটালে ব্যবহার করা হচ্ছে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। কি করে এখনো ফেয়ার প্রাইস শপে ওই স্যালাইন বিক্রি হচ্ছে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। ইন্টার্নকে সাসপেন্ড করতে পারে কিভাবে, কোন আইনে? জুনিয়র ডাক্তার চিকিৎসা করতে পারে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তাদের নিয়ম আছে, বাধ্যবাধকতা আছে, তাদের লগবুক মেনটেন করতে হয়, তাদের লিখতে হয় যে জুনিয়র থাকাকালীন সে ইন্ডিপেন্ডেন্টলি কটা অপারেশন করেছে, কটার অপারেশনের সুপারভিশন করেছে, আর কটা অপারেশনকে অ্যাসিস্ট করেছে। তাদের কিভাবে, কোন আইনে তাদের সাসপেন্ড করা হয়েছে? পুরো দায়িত্ব তো রাজ্য সরকারের। নেগলিজেন্স কোথায়? 5 জন রোগী অসুস্থ হয়ে গেল, একই সঙ্গে নেগলিজেন্স। কর্ণাটকেও আমাদের বিরোধী দলনেতা এই প্রশ্নটি তোলার পর সারা ভারতবর্ষের মানুষ জেনেছিল, সেখানে তিনি হুইসেল ব্লোয়ারের রোল পালন করেছিলেন। ফ্যাক্টরি ভিজিট যখন হয়েছিল তখন তো পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা ছিলেন, সেন্ট্রাল ড্রাগ কাউন্সিল ছিল, পশ্চিমবঙ্গের ড্রাগ কাউন্সিল ছিল, কর্ণাটক সরকারের প্রতিনিধিরা ছিল। এত বড় ঘটনার পরেও যখন এই স্যালাইন চলতে দেওয়া হয়েছে, এটা আরেকটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। পুলিশি তদন্ত করে মুখ্যমন্ত্রী এর উপর একটা সিলমোহর লাগিয়ে দিয়েছেন। শিয়ালদা স্টেশন থেকে 2 নাবালিক রোহিঙ্গাকে পাচার করার সময় আরেকজন রোহিঙ্গা দালালকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েক মাস ধরে এই রোহিঙ্গা দালাল হিসেবে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢোকাচ্ছিল এবং বিভিন্ন জায়গায় রাখছিল। কিছু জনকে আবার দিল্লিতে পাচার করে দিয়েছে। এটা সারা দেশ জুড়ে, পশ্চিমবঙ্গ তো স্বর্গরাজ্য পাচারের। এই যে আমাদের কলকাতার সোনাগাছির যে পতিতাপল্লী আছে, সেখানে কত শতাংশ বাংলাদেশির আছে, মেয়ে আছে। কিন্তু বিরাট চক্র কাজ করে চলেছে। মালদা ভারত বাংলাদেশ সীমান্ত বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশিরা সেখানে ঢুকে পড়ে ভারতে, এরপর ভারতীয় গ্রামবাসী এবং বিএসএফরা তাদেরকে তেড়ে গেলে সেখান থেকে তারা পালিয়ে যায়। এটাই সবচেয়ে বড় খবর, এটাই আনন্দের বিষয় যে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, আর পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্তে পা দেবেন না। সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলছে। আর মানুষ যদি প্রতিরোধ গড়ে তোলে, এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ বন্ধ হবে। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর উপর আক্রমণের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ওপারে মুসলিম মৌলবাদ আর এপারে হিন্দু মৌলবাদ। দুই মৌলবাদের মধ্যে যখন টানাটানি হয় তখন এরকমই ঘটনা ঘটে। মৌলবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের ধর্ম নিরপেক্ষ শক্তি নিয়ে বসবাস করলে শান্তি। ওনাকে জিজ্ঞাসা করুন না জ্যোতি বসুর বাড়ি কোথায় ছিল, প্রমোদ দাশগুপ্তর বাড়ি কোথায় ছিল, শৈলেন দাশগুপ্তর বাড়ি কোথায় ছিল। ওনাকে জিজ্ঞাসা করুন ওনার পূর্বপুরুষরা কোন দেশের বাসিন্দা ছিলেন। তাহলে সেখানে মার্ক্সবাদ চললো না কেন, ওদিক থেকে এদিকে কেন চলে এলেন? এটা ওনাকে প্রশ্ন করুন, উনি কি উত্তর দেন।